আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজায় স্কুলে ইসরায়েলের বর্বর হামলায় জাতিসংঘের 6 কর্মী সহ নিহত 18 জন। এদিকে ইউক্রেন 12,000 বেসামরিক নিহত, যুদ্ধ বন্ধের আহ্বান। এবার লাদাখের দিল্লির সমান জায়গা চীনের দখলে। অন্যদিকে জিম্মি ছাড়াতে হামাসকে নতুন সত্য দিল ইসরায়েল। আরও থাকছে পশ্চিমা নিষেধাজ্ঞা, অর্থনৈতিক সন্ত্রাসবাদ, ইরানের কড়া প্রতিবাদ। সর্বশেষ জানিয়ে দেব ইরানের উপর 4 দেশের নিষেধাজ্ঞা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। গাজায় স্কুলে ইসরায়েলের বর্বর হামলায় জাতিসংঘের 6 কর্মীসহ নিহত 18 জন। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একটি স্কুলে বর্বর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে 18 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 20 জন। নিহতদের মধ্যে 6 জন জাতিসংঘের কর্মী। সংবাদ মাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েলের সামরিক বাহিনী মধ্য গাজায় জাতিসংঘ পরিচালিত আল জাউনি স্কুলে বোমা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে 18 জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলায় নারী ও শিশুদের ছিন্নভিন্ন করা হয়েছে। ইসরায়েলের লাগাতার আগ্রাসনের কারণে হামলা শিকার স্কুলটিতে ফিলিস্তিনি শরণার্থী পরিবারগুলো আশ্রয় নিয়েছিল এবং স্কুলটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। আল জাজিরা বলছে, নিহতদের মধ্যে 6 জন ইউএনআরডব্লিউ এ কর্মী, তাদের মধ্যে আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাপকও রয়েছেন। সংস্থাটি বলেছে, গত 11 মাসের বেশি সময় ধরে এই যুদ্ধে চলা একক কোনো হামলার ঘটনায় এটি তাদের কর্মীদের সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। উল্লেখ্য, গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন অন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ইউক্রেনে 12,000 বেসামরিক নিহত, যুদ্ধ বন্ধের আহ্বান। জাতিসংঘের 79তম সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে বিশ্ব নেতাদের প্রতি চলমান ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনে প্রায় 12,000 বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এতে দুঃখ প্রকাশ করে জাতিসংঘের মানবিক বিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জেনারেল জয়েস মসুয়া বলেন, দুঃখজনকভাবে এই যুদ্ধের 2.5 বছর পরেও পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং মানবিক কষ্ট অসহনীয় মাত্রায় পৌঁছেছে। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে তিনি এই মন্তব্য করেন। অধিবেশনটি ফ্রান্স ও ইকুয়েডরের অনুরোধ অনুষ্ঠিত হয়, যেখানে বেসামরিক নাগরিক এবং অবকাঠামোর উপর রাশিয়ার আক্রমণ নিয়ে আলোচনা করা হয়। এ সময় ইউক্রেনে প্রায় 1 কোটি মানুষ জোরপূর্বক বস্তুচ্যুত হয়েছে এবং গত 6 আগস্ট থেকে দেশটিতে ব্যাপক আক্রমণ চালানো হচ্ছে বলে উল্লেখ করেন মসুয়া। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা ইউক্রেন রাশিয়া সীমান্তের উভয় পাশে লড়াইয়ের সম্প্রসারণ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। পাশাপাশি রাশিয়ায় কুরস্ক অঞ্চলে সামরিক কার্যক্রমের ফলে 1,30,000 মানুষ বস্তুচ্যুত হয়েছে বলেও জানান তিনি। এছাড়া এই অঞ্চলে বেসামরিক নাগরিকের উপর এবং অবকাঠামোগুলোতেও হামলা করা হয়েছে বলে উল্লেখ করেন এ জাতিসংঘ কর্মকর্তা। তিনি বলেন, মানবিক আইন অনুযায়ী বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়ায় বাধ্যকতা রয়েছে এবং আমি সব পক্ষেই এটি স্মরণ করিয়ে দিচ্ছি। মসুয়া আরও জানান, সামরিক কার্যক্রমের বৃদ্ধি মানবিক কার্যক্রমকে ব্যাহত করছে এবং সহায়তাকারী কর্মীদের ঝুঁকিতে ফেলছে। তিনি ইউক্রেনের মানবিক সাড়া দেওয়ার জন্য প্রায় $140 কোটি অনুদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে চলতি বছরের 3/4 অতিক্রান্ত হওয়ার পরও মানবিক প্রয়োজন ও সাড়া দেওয়ার পরিকল্পনা এখনও অর্ধেক অর্থায়িত হয়নি বলেও উদ্বেগ প্রকাশ করেন। আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে মসুয়া বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই যুদ্ধে বেসামরিক লোকদের রক্ষা করতে এবং অবশেষে এই যুদ্ধের অবসান ঘটানোর জন্য সিদ্ধান্ত নেওয়ার প্রতিটি সুযোগ কাজে লাগান। লাদাখে দিল্লির সমান জায়গা চীনের দখলে। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দাখালে দিল্লির সমপরিমাণ এলাকা দখল করছে চীন, এমনটাই দাবি করছে দেশটির বিরোধী দলীয় ও ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনকে ভালোভাবে পরিচালনা করেননি, যার কারণে দাখালে নয়াদিল্লির আয়তনের সমান 4,000 বর্গ কিলোমিটার এলাকা ভূমি দখল করেছে চীনা সেনারা। এটি একটি বিপর্যয় পরিস্থিতি বলেও জানিয়েছে তিনি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন
ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে এই কথা বলেন রাহুল। বুধবার পৃথক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এবং হিন্দুস্তান টাইমস এই তথ্য জানিয়েছে। রাহুল অভিযোগ করেছেন, ভারতীয় গণমাধ্যমে এই বিষয়ে কোনো তথ্য প্রকাশ হয় না, এমনকি ভারতের গণমাধ্যমগুলো এই বিষয়ে তথ্য প্রকাশ করতে পছন্দ করে না। তিনি আরও বলেছেন, একটি প্রতিবেশী আপনার ভূখণ্ডের 4000 বর্গ কিলোমিটার দখল করলে কোনো প্রেসিডেন্ট কি এই বলে পার পেয়ে যাবেন যে তিনি দেশ ভালোভাবে পরিচালনা করছেন? আমি মনে করি না যে প্রধানমন্ত্রী মোদি চীনকে ভালোভাবে পরিচালনা করেছেন। এছাড়া আমি এটি মনে করি চীনা সেনাদের আমাদের ভূখণ্ডে বসে থাকার কোনো কারণ নেই। রাহুল গান্ধী আরও বলেছেন, দুঃখের বিষয় হলো ভারতের প্রধানমন্ত্রী বিরোধীদের বৈঠকে বলেছেন দেশের 1 ইঞ্চি জমিও কেউ দখল করেনি। এটা একটা নির্লজ্জ মিথ্যা কথা। লাদাখের সবাই জানে লাদাখের জমি চীন দখল করে নিয়েছে। প্রধানমন্ত্রী সত্য বলছে না। ভারতের দক্ষতার কোনো অভাব নেই জানিয়ে তিনি বলেছেন, ভারত উৎপাদন খাতে নিজেদের উন্নতি শুরু করলে চীনের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে। যুক্তরাষ্ট্রে 4 দিনের একটি বেসামরিক সফর করেছেন রাহুল। মঙ্গলবার তার এই সফর শেষ হয়েছে। জিম্মি সারাতে হামাসকে নতুন সত্য দিল ইসরায়েল। গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের বর্তমান প্রধানমন্ত্রী ইয়াহিয়া সিনওয়ার তাকে গাজা থেকে নিরাপদে বের হতে দেবে ইসরায়েল, এমনকি তার পরিবারের সদস্য এবং এর বাইরে সিনওয়ার যদি কাউকে তার সফর সঙ্গী হিসেবে কাউকে নিতে চান তাকেও ছাড় দেওয়া হবে। সেজন্য হামাসকে নতুন শর্ত দিল ইসরায়েল। সত্য হলো এখনও হামাসের কবজায় যত ইসরায়েলি জিম্মি রয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে সাংবাদিক জেসিকা ডিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তথ্য জানিয়েছে ইসরায়েলের সরকারের জিম্মি এবং নিখোঁজ বিষয়ক কমিটির সমন্বয়ক গ্যাল হিশ। সাক্ষাৎকারে গ্যাল হিশ বলেন, আমরা হামাসের কবজায় থাকা আমাদের সব জিম্মিদের জীবিত অবস্থায় ফেরত পেতে চাই। তার বিনিময়ে যদি বর্তমান যুগের নব্য হিটলার এবং শীর্ষ সন্ত্রাসী ইয়াহিয়া সিনওয়ারকে গাজা নিরাপদে বের হওয়ার সুযোগ দিতে হয় তাতে আমরা রাজি। এমনকি সিনওয়ারের পরিবারের সদস্য এবং পরিবারের বাইরে আরও কোনো ব্যক্তিকে যদি তিনি সফর সঙ্গী করতে চান সেক্ষেত্রে আমরা ছাড় দিতে প্রস্তুত। হিশ আরও জানিয়েছে, মধ্যস্থলকারীদের মাধ্যমে সম্প্রতি হামাসকে এই প্রস্তাব দিয়েছে ইসরায়েলের সরকার, কিন্তু হামাসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে হামাস এবং ইসরায়েলের মধ্যে মধ্যস্থকারী কূটনীতিকদের একজন সিএনএনকে জানিয়েছে হামাস ইসরায়েলের এই প্রস্তাবে সাড়া দেয়নি, কারণ সিনওয়ার এই মুহূর্তে গাজা ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই এবং সিনওয়ার মনে করেন অন্য কোনো দেশে অপেক্ষা গাজা তার জন্য নিরাপদ। প্রসঙ্গত 7 অক্টোবর হামলায় যাদেরকে জিম্মি হিসেবে ধরে এনেছিল হামাস যোদ্ধারা, তাদের মধ্যে এখনও অন্তত 101 জন জিম্মি তাদের কবজায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে। পশ্চিমা নিষেধাজ্ঞা, অর্থনৈতিক সন্ত্রাসবাদ, ইরানের কড়া প্রতিবাদ, রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ এবং আরোপ করা নতুন পশ্চিমা নিষেধাজ্ঞার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। আনিত অভিযোগকে প্রত্যাখ্যান করে তেহরান বলছে তারা কোনো ধরনের অস্ত্র সরবরাহ করেনি। সেই সঙ্গে নতুন নিষেধাজ্ঞাগুলোকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করেছে। বুধবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি বলেছে, ইরান রাশিয়াকে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেনি এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ভুল তথ্যের উপর ভিত্তি করে কাজ করছেন। এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। বলেছেন, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি ঘোষিত নিষেধাজ্ঞাগুলো ইরানের জনগণের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ। তিনি এ সময় হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই 3 ইউরোপীয় দেশ এর উপযুক্ত এবং সমান প্রতিক্রিয়া পাবে। পশ্চিমাদের নতুন নিষেধাজ্ঞার মধ্যে দ্বিপাক্ষিক বিমান সেবা বাতিলের পাশাপাশি ইরানের পতাকাবাহী বিমান সংস্থা ইরান এয়ারের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ফলে ইউরোপ তাদের ফ্লাইট পরিচালনা সীমিত করবে। এর আগে বুধবার ব্রিটেন, ফ্রান্স এবং জার্মান ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ইরানের বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহের অভিযোগ আনে। এই অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে জোর দিয়ে জানানো হয়েছে তারা কোনো ধরনের ক্ষেপণাস্ত্র বিক্রি করেননি এবং এ ধরনের দাবি ভিত্তিহীন ও মিথ্যা। ইরানের মুখপাত্র কানানি বলেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো ভুল তথ্য ও ত্রুটিপূর্ণ যুক্তি নিয়ে কাজ করছে। যদিও রাশিয়া ও ইরান ইউক্রেনের রুশ আগ্রাসনের পর থেকে আরও ঘনিষ্ঠ হয়েছে এবং ইরান ইতোমধ্যে রাশিয়াকে তার শাহেদ ড্রোন সরবরাহ করেছে, তবে তেহরান বারবার বলেছে যে তারা আন্তর্জাতিক আইনের আওতায় কাজ করছে এবং কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে না। ইরানের উপর 4 দেশের নিষেধাজ্ঞা। ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি। রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ব্লিংকেন এখন লন্ডন সফর করছেন। সেখানে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে পাশে নিয়ে এই ঘোষণা
ঘোষণা করেছেন তিনি। মঙ্গলবার ব্লিংকেন বলেছেন, ইরান যে মিসাইল পাঠিয়েছিল এতদিনে তা রাশিয়ার হাতে পৌঁছেছে। রাশিয়া এবার সেই মিসাইল ইউক্রেন যুদ্ধে ব্যবহার করবে। দূরপাল্লার এই ব্যালিস্টিক মিসাইল বহু দূর পর্যন্ত ধ্বংস করার ক্ষমতা রাখে। ব্লিংকেন আরও জানিয়েছে, ইরানের বিমান সংস্থাগুলো এবার নিষেধাজ্ঞার আওতাভুক্ত হতে পারে। ইরান এয়ারের সব ফ্লাইট বাতিল করা হতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি বিমান যোগাযোগ বন্ধ করা হতে পারে। পাশাপাশি ব্যালিস্টিক মিসাইল যারা তৈরি করেছে তাদের বিরুদ্ধেও ব্যক্তিগত নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। ইউএর দেশগুলো এবং যুক্তরাজ্য একই পথে হাঁটতে পারে বলে জানিয়েছে ব্লিংকেন। দ্রুত এই নিষেধাজ্ঞার তালিকা যুক্তরাষ্ট্র জানাবে বলে জানিয়েছে তিনি। যুক্তরাজ্য জানিয়েছে তারা ইতিমধ্যে ইরানের সঙ্গে সব সরাসরি ফ্লাইট বাতিল করেছে, যদিও রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা অস্বীকার করছে ইরান। এর আগে ভারতীয় দুটি শিপিং কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভাটেকের আর্কটিক LNG 2 প্রকল্পে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেয় জো বাইডেন প্রশাসন। গত 5 সেপ্টেম্বর এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। মূলত ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার অর্থনীতিতে চাপ বৃদ্ধি এবং দেশটি থেকে LNG গ্যাস রপ্তানি ঠেকাতে ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। আজারবাইজানের সংবাদ মাধ্যম news.az এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞা পাওয়া ভারতীয় কোম্পানি দুটির নাম হলো গটিক শিপিং কোম্পানি ও পিলিও এনার্জি কার্গো শিপিং। মার্কিন ট্রেজারি বিভাগ এই দুটি কোম্পানির সঙ্গে মার্কিন নাগরিক ও সংস্থাগুলোকে লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।